বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনার প্রাদুর্ভাবে আমাদের স্বাভাবিক জীবন একরকম স্থবির হয়ে পড়েছে, কিন্তু এই স্থবিরতা জীবনের ধর্ম নয়। আমাদের খুঁজে বের করতে হবে স্বাভাবিক জীবনযাপনের বিকল্প উপায়। আর তাই অনলাইনে তোমাদের জন্য আমরা বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছি। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, এই রোগটিকে ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আশার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যুহার খুবই কম। এজন্য আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। চলো করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখে আমরা আজকের পাঠ শুরু করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবারে আমাদের পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য সাহিত্য পাঠ বইটির একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছ এখানে। আমরা এই বই থেকে রেইনকোট নামের যে গল্পটি রয়েছে সেই গল্পটি আজকে পাঠ করব। আর এই গল্পের লেখক হচ্ছেন লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আমাদের আজকের পাঠ মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প রেইনকোট, আর গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এবারে আমরা শিখন ফল আলোচনা করব, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো আমরা এখন দেখব। প্রথমেই হচ্ছে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের পরিচয় সম্পর্কে জানতে পারবো। এরপরে মুক্তিযুদ্ধের পটভূমি ব্যাখ্যা করতে পারবো। থমথমে ঢাকার পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো, এটি অবশ্যই মুক্তিযুদ্ধকালীন। এরপর হচ্ছে শহীদ মিনারের প্রতি শাসক শ্রেণীর যে আক্রোশ সেটি আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং সর্বশেষ রাজাকারদের তৎপরতা আমরা ব্যাখ্যা করতে পারবো। লেখক পরিচিতি, আমরা শুরুতে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা আখতারুজ্জামান ইলিয়াস রচিত কয়েকটি বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছ, এবং তার লেখা নিয়ে যেগুলো আলোচনা হয়েছে বা সমালোচনা লেখা হয়েছে সেই সম্পর্কেও কিছু বইয়ের প্রচ্ছদ তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা এবারে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে কথা সাহিত্য বলতে কি বোঝায়। আমি এর আগে একটি ক্লাসে তোমাদের বলেছিলাম, কথা সাহিত্য হচ্ছে ছোট গল্প এবং উপন্যাস, এই দুটিকে একসাথে বলা হচ্ছে কথা সাহিত্য। তো বাংলা কথা সাহিত্যের ইতিহাসে অনন্য সাধারণ প্রতিভার নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 1943 সালের 12ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? গাইবান্ধার গটিয়া গ্রামে। আর তার পিতৃনিবাস ছিল বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে।
তার ডাক নাম ছিল মঞ্জু এবং তার পিতার নাম হচ্ছে বি.এম. ইলিয়াস আর মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃপ্রদত্ত নাম ছিল আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর জোর দেননি, অর্থাৎ তার লেখালেখির সংখ্যা কিন্তু খুব বেশি নয়, বড় গুরুত্ব দিয়েছেন গুণগত মানের উপর। তার প্রতিটি লেখাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি লেখার সংখ্যা বৃদ্ধির চেয়ে গুণগত মানের উপর জোর দিয়েছিলেন। এই কারণে তার লেখার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষ জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সবকিছুর পরিপ্রেক্ষিতে। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তার ৫টি ছোট গল্প গ্রন্থে সংকলিত হয়েছে মাত্র ২৮টি গল্প। এছাড়া রয়েছে ২টি উপন্যাস এবং একটি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থগুলোর নাম অন্য ঘরে অন্য স্বর, খোয়াড়ি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তার উপন্যাস দুটি হলো চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এবারে আমরা গল্পের উৎস এবং মূল বক্তব্য নিয়ে আলোচনা করব, তারপরে আমরা গল্পটি বিশ্লেষণে যাব। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, যেটি প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালে, সেই গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র ১ থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনায় গল্পের বিষয়, যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদা এই গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলী বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেলে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে হয়, যে রেইনকোটটি পরতে হয়, সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনময় প্রকাশ ঘটেছে গল্পে। এবারে আমরা রেইনকোট গল্পটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই গল্পের মূল যে কাহিনীটি রয়েছে, কাহিনীর সারসংক্ষেপ তোমাদের বলে রাখি, তাহলে গল্পটি আমাদের বুঝতে সুবিধা হবে। এই গল্পটি যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা ইতোমধ্যে জেনেছি। এই গল্পের মধ্যে যে সময়টিকে উপজীব্য করা হয়েছে, এই সময়টি হচ্ছে মুক্তিযুদ্ধ চলছে। সেই সময়টিতে গঠিত হয়েছে মুক্তিবাহিনী বা মিসফিয়েন। এই দলেরই এক সদস্য হচ্ছে মিন্টু। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নুরুল হুদা, তিনি রসায়নের লেকচারার। এই নুরুল হুদা কিন্তু একটু ভীতু প্রকৃতির মানুষ, আর এই ভয় হচ্ছে মিলিটারিদের ভয়। ভীত সন্ত্রস্ত এই মানুষটি শেষ পর্যন্ত হয়ে ওঠে অসীম সাহসী, যেখানে তার আসন্ন মৃত্যুকেও সে উপেক্ষা করে গর্বের সঙ্গে স্বীকার করে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। গল্পটিতে মূলত সেই পরিবর্তনশীল মানুষটিকে দেখানো হয়েছে, যেখানে ভীত সন্ত্রস্ত একটি মানুষ স্বাদেশিক ভাবনায় বা স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিকামী বাংলাদেশের জনপ্রতিনিধি হয়ে ওঠে। সমকালীন বাংলাদেশের জনমানুষে এরূপ নীতি চেতনা
জাগরুক হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। পাকিস্তানি হানাদার বাহিনী নির্যাতন থেকে মুক্তি পেতে দেশকে স্বাধীন করতে এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ। যুদ্ধকালীন সময়ে আরেকটি শ্রেণীর প্রতিনিধিও অপ্রতুল ছিল না, যারা মিলিটারির সঙ্গে আহ, সখ্য স্থাপন করেছে, তাদের দালালি করেছে, পরিচিত হয়েছে রাজাকার নামে। এই শ্রেণীর মানুষজনই তখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি ভয়ের ছিল। গল্পে কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ সেই শ্রেণীর প্রতিনিধি। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া-দরুদ পড়ছে, এরকম একটা বাক্য এই গল্পের মধ্যে আমরা পাবো। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এসব আনঅথরাইজড কনস্ট্রাকশন হলো হিন্দু শিবলিঙ্গের সামিল, এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাপ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা ওপরাতে হবে। এই ডক্টর আফাজ আহমেদের মতো যারা রাজাকার ছিল, পাকিস্তানি বাহিনীদের সহযোগিতা করেছে, তারা কিন্তু এই শহীদ মিনার, যেটি আমাদের জাতীয়তাবাদী চেতনার ধারক, যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী চেতনার সূচনা হয়েছিল, সেটি কিন্তু এই ডক্টর আফাজ আহমেদ তিনি বলছেন যে এটি হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা, এগুলো ওপরাতে হবে। এই দেশদ্রোহীদের জন্যই কিন্তু নুরুলের মতো, মিন্টুর মতো মুক্তিযোদ্ধাদের মিলিটারিদের হাতে গুলি খেতে হয়। প্রিন্সিপালের বিশ্বাসঘাতকতায় কর্নেলের কাছে নুরুলের ডাক পড়ে। ভীত সন্ত্রস্ত নুরুল যখনই কর্নেলের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, তখন দেখা যায় বাইরে প্রচন্ড দুর্যোগ বা বৃষ্টিপাত হচ্ছে। এই দুর্যোগ কিন্তু সমকালীন বাংলাদেশের বিপন্ন অবস্থার ইঙ্গিতকে ব্যঞ্জিত করে তোলে। ঘর থেকে বেরোনোর পূর্বে নুরুলের স্ত্রী আসমা তখন মুক্তিযোদ্ধা ভাই মিন্টুর ফেলে যাওয়া একটি রেইনকোট নুরুলের গায়ে চাপিয়ে দেয়। গল্পের পট পরিবর্তনে এই কোটটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। রেইনকোটটি একজন মুক্তিযোদ্ধার রেইনকোট। কোটটি গায়ে চাপানোর পর থেকেই গল্পের নায়কের মধ্যে একটা আর্থিক রূপান্তর লক্ষ্য করা যায়। সহসাই সে যেন সাধারণ নাগরিক থেকে মহানাগরিক মুক্তিযোদ্ধায় পরিণত হয়। বাহ্যিক দৃষ্টিকোণে যেমন তার সন্তান সন্ততি বুঝেছিল আব্বু ছোট মামা হয়েছে, অর্থাৎ তিনি তার শ্যালকের রেইনকোট গায়ে দিয়েছিলেন, এই কারণে তার সন্তানরা তাকে বলেছিল যে আব্বু ছোট মামা হয়েছে। তখন আমাদের বুঝতে বাকি থাকে না নুরুল মুক্তিযোদ্ধা হওয়ার প্রথম পর্বে পৌঁছে গেছে। কোটটা পরলে দেখতে একটু মিলিটারি মিলিটারি লাগছে, যেখানে সে জানে মিলিটারির মতো দেখা নিরাপদ নয়, সেখানে প্রকান্তরে সে সাহসের সঞ্চার ঘটায়। সে অনুভব করতে পারে মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রত্যয়ী নুরুল খামোখা ভয় পাচ্ছে, বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনাবোধ নাই? এ যেন প্রকান্তরে সাহসিকতার বীজ ধারণ, যা পরবর্তীকালে মহিরু আকারে দেখা দেবে এই গল্পের শেষের দিকে। গল্প পাঠে অবশ্য আমরা তারই প্রতিফলন দেখতে পাবো। মিলিটারি শব্দটি থেকেই যে মানুষটির মনে একটা ভীত সন্ত্রস্ততার ভাব জাগ্রত হতো, তা আজ প্রচ্ছন্ন। কারণ মুক্তিকামীরা মিলিটারিকে মোটেও ডরায় না, বরং তাদের রুখে দাঁড়ায়। গল্পে নুরুল সেই শ্রেণীরই প্রতিনিধি। কলেজে যাওয়ার সমস্ত পথ পরিক্রমায় নুরুল ভীতু হয়েছিল, কিন্তু মুক্তিযোদ্ধার কোট পরানোর পর থেকেই তার মধ্যে থেকে ভয় নির্লিপ্ত হতে থাকে, এবং সেখানে আসে সাহসের জোয়ার। এক কথায় তার মানুষ মনে পরিবর্তনটা কিন্তু এখানে লক্ষণীয়। মিলিটারিরা যখন বলেছে যে মিসক্রিয়ানরা কলেজে ঢুকেছিল পুলি বেশে, এটা তার চেয়ে আর ভালো জানে কে, তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। মিলিটারি নিক্ষিপ্ত বাক্যবাণগুলি যেন নুরুলের রোমকূপগুলিকে স্ফীত করে তোলে। তার শরীর যেন অধিক মাত্রায় অক্সিজেন পায়, ভয়কে দুর্বৃত করে সে হয়ে ওঠে বিষম সাহসী। তার স্ফীত কণ্ঠে শোনা যায়, আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। ভয়কে দূরে সরিয়ে সে আজ জয়ী। এভাবেই সমকালীন পরিবর্তনশীল মানুষের একটি আদর্শ চরিত্র হয়ে ওঠে নুরুল। মিলিটারির জিজ্ঞাস্য ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে।
অসম্ভব সাহসিকতায় নুরুল জানায় হ্যাঁ, অর্থাৎ তার চেতনার রূপান্তরে সে মুক্তিযুদ্ধের অংশীদারি হতে চায়। দেশোদ্ধারের মতো মহান কাজে নিজেকে উৎসর্গ করা যে কতটা মহৎ কার্য তা সে যথার্থই অনুভব করতে পেরেছিল। এই অনুভবে কিন্তু তার শরীরে পড়া বিরতিহীন বাড়িগুলো স্রেফ উৎপাত ছাড়া আর কিছুই মনে হয় না। অর্থাৎ এখানে আহ, মানে পাকিস্তানিরা তার উপর যে নির্যাতন চালিয়েছিল সেটাকে এই নুরুল হুদা কিন্তু স্রেফ উৎপাত মনে করে। লেখক বিষয়টিকে একটি বাক্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরেছেন। সেটি হচ্ছে যে রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রেইনকোটটি গায়ে চাপানোর যে রূপান্তর নায়কের মধ্যে শুরু হয়েছিল, তার শরীর থেকে কোটটি খুলে নেওয়ার পরও অনুভূত ওম সেই আহ, রূপান্তর পূর্ণবৃত্ত লাভ করে। এই পূর্ণবৃত্তের আদর্শায়িত রূপ ফুটে ওঠে নরুলের গহীন অনুভূতিতে। এই গল্পের শেষের দিকে এরকম কয়েকটি বাক্য রয়েছে যে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। নিজেকে গৌরবান্বিত করার সুযোগটুকু নুরুল কিন্তু হাতছাড়া করেনি। সম্পূর্ণভাবে বিপরীতমুখী পরিবর্তনে সে আজ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় ভাস্বর হয়ে উঠেছে। এই রূপান্তর, অনস্তিত্ব থেকে অস্তিত্বমান হয়ে ওঠার রূপান্তর, অর্থাৎ নয়ন্থক থেকে সদর্থকের দিকে চেতনার যে পরিবর্তন, এটি কিন্তু আমরা এই গল্পের মধ্যে লক্ষ্য করি। একটু ভিন্নভাবে বললে আখতারুজ্জামান সৃষ্ট একদা ঋতু রসায়নের লেকচারার নুরুল হুদা রেইনকোট গায়ে চাপিয়ে যেন চেতনার নবরূপায়ণে বাংলাদেশের জাগ্রত চেতনার প্রতিনিধি হয়ে উঠেছে। এই এটি হচ্ছে আমাদের এই গল্পের মূল কথা, মূল কাহিনী। এখন আমরা গল্পটি ধীরে ধীরে বিশ্লেষণ করব, তাহলে আমাদের গল্প পাঠ আরো সহজ হবে। গল্পের শুরুতেই গল্পকার একটি বর্ষাকালের একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন আমাদের সামনে। তিনি বলছেন যে ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল, এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। আহ, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কিছু অভিজ্ঞতার বর্ণনা। শনিতে 7, মঙ্গলে 3, অর্থাৎ শনিবার যদি বৃষ্টি শুরু হয় এটা 7 দিন ধরে চলে, আর যদি মঙ্গলবারে শুরু হয় তাহলে 3 দিন, আর সব দিন দিন, অর্থাৎ অন্য যে বারগুলো রয়েছে সপ্তাহের, সেগুলোতে বৃষ্টি শুরু হলে ওই একদিনের বৃষ্টি একদিনেই শেষ হয়ে যায়। এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। অর্থাৎ মঙ্গলবার যদি ভোর রাতে বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন মেঘের গুরু গুরু থাকে। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ হয় এবার জল। অর্থাৎ বুধবার যদি সকালে বৃষ্টি শুরু হয় তাহলে বিকেল বেলায় কিন্তু মেঘ সরে যায়, অর্থাৎ বৃষ্টি কমে যায়। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটপাট বন্ধ, বাদলায় বন্দুক বারুদ একটু জিরিয়ে নেবে না, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। অর্থাৎ গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষাকালের একটি প্রেক্ষাপট গল্পকার এখানে তুলে ধরেছেন। আমরা গল্পের প্রতিটি লাইন কিন্তু বা প্রতিটি বাক্য আমরা ব্যাখ্যা করব না, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ গল্পের কাহিনী বোঝার জন্য আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এই বর্ষাকালে কিন্তু মিলিটারিরা চলে আসে এই রসায়নের যে যিনি লেকচারার ছিলেন তার বাড়িতে। মিলিটারি মিলিটারি আজ তার ঘরে, আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে, রাস্তায় বেরুলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে বলে গেল। আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে কালেমা কিন্তু সবার মুখস্থ রাখতে হতো, কারণ মিলিটারিরা
কালেমা জিজ্ঞেস করতো, বলতে পারলেই বেঁচে যেত, আর যদি বলতে না পারতো তাহলে তার উপর নেমে আসতো কথ্য নির্যাতন, এমনকি কাউকে কাউকে মেরেও ফেলতো। তো এই কারণে নুরুল হুদা তিনি কিন্তু কয়েকটি সূরা মুখস্থ করে রেখেছিলেন। কিন্তু মিলিটারিদের আসার পরে তিনি কিন্তু সেই সূরা মানে ভুল করেছিলেন, বা ভুল হয়ে যায় এরকম একটা মানে ভীত সন্ত্রস্ত মানুষ যখন হয়ে যায় তখন স্বাভাবিক যে বোধ সেটি কিন্তু কাজ করে না। তো ওই মিলিটারিদের সাথে এসেছিল প্রিন্সিপালের একজন পিয়ন। তিনি বলছেন যে স্যার নে সালাম দিয়া, অর্থাৎ স্যার আপনাকে সালাম দিয়েছেন বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম সারে তলব কিয়া আভি জানে হোগা, অর্থাৎ তলব করেছেন এখনই যেতে হবে। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নেই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, মানে मिस्त्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और ऑप्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में गेरेंडा फेंका, गेट तोड़ गया। অর্থাৎ তিনি বলছেন যে মিস্ক্রিয়ানরা, অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন যারা মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে, তাদেরকে কিন্তু পাকিস্তানি সরকার কিংবা পাকিস্তানি যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু এই মিসক্রিয়েন্ট বলে বা দুষ্কৃতিকারী বলে চিহ্নিত করেছিল। তো এই তিনি বলছেন যে মিসক্রিয়েন্টরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে, সেটি এখানে বলা হয়েছে। এটি হচ্ছে ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। এগুলো গল্পের বর্ণনার প্রয়োজনে বা কাহিনীকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে এই কথাগুলো বলেছেন লেখক। আমরা গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলো বা জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে কর্নেলের নেতৃত্বে মিলিটারিদের হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর পড়তে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফি প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু নাকি যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। ওই সময় কিন্তু উর্দু বলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যাতে যারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে নিজেদের আরো কাছাকাছি নিয়ে যেতে পারে। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানি টানটা আবার। এটি বলছেন নুরুল হুদার স্ত্রী। বউয়ের সব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? তার স্ত্রী আসমা তিনি কিন্তু বলছেন যে এই অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার যাওয়ার দরকার নেই, ওখানে গেলে হয়তো তোমার হাঁপানির টানটা আবার দেখা দেবে। অর্থাৎ নুরুল হুদার কিন্তু হাঁপানি রয়েছে। এরপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ করছে। অর্থাৎ এই কলেজের প্রিন্সিপাল, যে কলেজে নুরুল হুদা চাকরি করেন, সেই কলেজের প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ, তিনি কিন্তু পাকিস্তানিদের সহযোগী হিসেবে কাজ করেছেন।
এখানে বলা হচ্ছে যে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নেই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এই কলিগ বলতে যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল তাদেরকে তিনি গালাগালি করছেন এবং আহ, পাকিস্তানের জন্য তিনি দিনরাত দোয়া দরুদ করছেন। অর্থাৎ তিনি কিন্তু রাজাকার শ্রেণীর প্রতিনিধি, যে রাজাকাররা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সহযোগিতা করেছিল। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাঁটা উঠতে হবে। অর্থাৎ আমাদের শহীদ মিনার, যেগুলো হচ্ছে যে আমাদের জাতীয় চেতনার ধারক, আমাদের জাতীয়তাবাদী চেতনার সূচনা হয়েছিল এই ভাষার ভাষার হাত ধরেই। আমাদের ভাষার দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের স্মৃতি বা আন্দোলনের যে প্রতীক, সেটি সেটিকে কিন্তু পাকিস্তানের শরীরের কাঁটা হিসেবে চিহ্নিত করেছেন এই কলেজের প্রিন্সিপাল। তিনি বলছেন যে এগুলো, এই কাঁটাগুলো উপড়াতে হবে যদি পাকিস্তানের শরীর নীরব করতে হয়, অর্থাৎ পাকিস্তানকে যদি অখণ্ড রাখতে হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তাহলে কিন্তু এই কাঁটা উপড়াতে হবে। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা সাবঅর্ডিনের জন্য এতটুকু করবে না। অর্থাৎ নুরুল হুদা এখানে বলছেন যে হয়তো প্রিন্সিপাল তাকে বাঁচিয়ে দেবেন, এই কারণে তিনি এখানে বলা হচ্ছে যে আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না। এরপরে হচ্ছে প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। অর্থাৎ তার স্ত্রী, নুরুল হুদার স্ত্রী তাড়াতাড়ি তাকে চলে আসতে বলছে। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। ওই সময়ে পূর্ব পাকিস্তানে যে জরুরি অবস্থা ছিল, কিন্তু এবং ওই সময় পরিস্থিতি কিন্তু থমথমে ছিল, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে রেডিও কিংবা টেলিভিশন যেগুলো সংবাদ মাধ্যম ছিল, সেগুলোতে বারবার বলা হচ্ছিল যে পরিস্থিতি নর্মাল, এখানে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের সামনে এখানকার পরিস্থিতি স্বাভাবিক দেখানোর একটা চেষ্টা কিন্তু ওই সময় পাকিস্তানি সরকার করেছিল। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimate aim remains the same, that is to hand over power to the elected representatives of the people. আমরা জানি যে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ 167টি আসন পেয়েছিল 169টি আসনের মধ্যে এবং জয়ী হয়েছিল। তো ক্ষমতা হস্তান্তরের নামে তারা কিন্তু টালবাহানা করেছিল, এবং এখানে আমরা দেখছি যে কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়। এখানে পাকিস্তানি সরকারের কথা বলা হচ্ছে যে our ultimate aim remains the same, that is to hand over power to the elected representatives of the people. অর্থাৎ যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে জনগণের দ্বারা, তাদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে, এইরকম একটা ভাষণ কিছুদিন বাদে বাদে শোনা যাচ্ছিল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি, আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে, ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না গো। বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বড় মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই মিন্টু হচ্ছেন কিন্তু নুরুল হুদার শ্যালক। তার একটা রেইনকোট রয়েছে, তার স্ত্রী তাকে প্রস্তাব দিয়েছেন যে তুমি এই মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। ইস, আবার মিন্টু, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। এই বাক্যটি গুরুত্বপূর্ণ, এটি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে
অনুধাবনমূলক প্রশ্নে এটি বেশি আসে। সেটি হচ্ছে যে বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। বউয়ের এই ভাইটা বলতে মিন্টু। এই মিন্টু কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখিয়েছে। এই কারণে পাকিস্তানিদের দৃষ্টিতে সে কিন্তু একজন মিসক্রিয়েন্ট। তো এই মিন্টুর নাম শুনেই কিন্তু নুরুল হুদা একটু ভয় পায়, কারণ কখন কে শুনে ফেলে এবং তার জন্য তাকে জবাবদিহি করতে হয়। তো বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, অর্থাৎ তার কিন্তু একটা ভয় ছিল যে আহ, এই মিন্টুর জন্য তাকে আবার কোনো বিপদে পড়তে হয়। এরপরে আরেকটি বাক্য এখানে দেখতে পাচ্ছি আমরা, আহ, সেটি হচ্ছে যে কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু ওই সময়ে বিশেষ করে আমেরিকা আহ, তখন পাকিস্তানকে সাপোর্ট করেছিল বা সমর্থন দিয়েছিল। কিসিঞ্জার সাহেব বলেছিলেন যে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, তারা কিন্তু এখানে কোনো হস্তক্ষেপ করবে না। এরপরে আমরা দেখছি যে কিছু বাক্য এখানে রয়েছে। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই বাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? মিন্টুর প্রসঙ্গ কিন্তু বারবার চলে আসছে এই রেইনকোটটির সূত্র ধরে। আহ, এই কারণে নুরুল হুদা এমনিতেই তিনি ভীত সন্ত্রস্ত একজন মানুষ। আহ, আবার এই মিন্টু যে হচ্ছে মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারই প্রসঙ্গ বারবার চলে আসছে। এই কারণে তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে যে কেউ শুনে ফেলে কিনা। ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গে তার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছি পিছি ঢুকছে মিলিটারি। তো এই রেইনকোটটা যেটা হচ্ছে মিন্টুর ছিল, এই নুরুল হুদার শ্যালক, রেইনকোটটা যখন নুরুল হুদা গায়ে দেয় তখন কিন্তু তাকে মিন্টুর মতোই লাগে। এই কারণে তার সন্তান কিন্তু তাকে বলছে যে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। তো এটি কিন্তু তার জন্য আরো ভয়ের, যে এই মিন্টুর যে রেইনকোটটি রয়েছে সেটি গায়ে দিয়ে তাকে মিন্টুর মতো দেখাচ্ছে। তার 5 বছরের যে ছেলেটা রয়েছে সেও কিন্তু বলে যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? তো নুরুল হুদা সে আসলে খামোকা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যারা সামহাউ অর আদার ইনভলভ, অর্থাৎ সাবভার্সিভ যে অ্যাক্টিভিটিস সেটা বলতে বোঝাচ্ছে যে যারা রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের ছাড়া আসলে কাউকে মিছিমিছি মিলিটারিরা ধরছে না। মানে যাকে ধরছে নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তাদের যে কোনো ভাবে হোক সংযুক্তি রয়েছে। নুরুল হুদা যে কলেজে চাকরি করেন সেই কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প। ক্লাস ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে, সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে পলিগ্রাফ ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলে আল গোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। আমরা জানি যে নুরুল হুদা একজন ভীত সন্ত্রস্ত মানুষ। সে আসলে এই ধরনের আলোচনায় সে যোগ দেয় না, কারণ কখন কোন বিপদে পড়ে
এই কারণে ওই ধরনের আলোচনা যখন শুরু হয় তখন তিনি আস্তে করে উঠে যান প্রিন্সিপালের রুমে। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। উর্দুর প্রফেসর, তোমরা নিশ্চয়ই জানো যে পাকিস্তানের ভাষা ছিল উর্দু, এবং এই উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল পর্যন্ত তোয়াজ করে, এবং এর মধ্য দিয়ে তিনি জানাতে চান যে তিনি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করেন এবং পাকিস্তানি সরকারের যে নীতি রয়েছে সেই নীতির সাথে তিনি একমত। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পাশে শির করছে, অর্থাৎ নুরুলের পাশে শির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পড়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক শুরু। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করেই শেষ করব। আমরা কিছু নমুনা প্রশ্ন দেব। আমরা পরবর্তী ক্লাসে গল্পের যে বাকি অংশটুকু রয়েছে সেটি আমরা আলোচনা করব। এখানে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন রয়েছে, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব। কিছু বহু নির্বাচনী প্রশ্নও রয়েছে এখানে, তোমরা এগুলো নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দেবে সঠিক উত্তরগুলো। এরপর হচ্ছে আজকের পাঠ সংশ্লিষ্ট তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটিও তোমরা নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দেবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের বাড়ির কাজ হচ্ছে উপরের বহু নির্বাচনী নমুনা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিচে মন্তব্যের ঘরে লিখে দেবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।